চলো, ইনঅ্যাক্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ইনঅ্যাক্ট চালু করা, ইনঅ্যাক্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ডক্টর বি আর আম্বেদকর, অর্থাৎ কনস্টিটিউশনের যে লাগু হয়ে যাওয়া, চালু হয়ে যাওয়া। ওকে, ডক্টর বি আর আম্বেদকর introduced the final draft of the constitution in the assembly on November 4, 1948. তাহলে বি আর আম্বেদকর স্যার ফাইনাল ড্রাফট কনস্টিটিউশনের উনি নিয়ে আসেন নভেম্বর 4, 1948। মনে আছে আগেবারে কি বললাম আমরা? ড্রাফট, ফার্স্ট ড্রাফট ছিল ফেব্রুয়ারিতে 1948, তারপরেরটা অক্টোবরে, 3 নাম্বার ফাইনাল ড্রাফটটা কবে আনলেন? নভেম্বর 4, 1948-এ। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রিডিং, অর্থাৎ এতদিন তো ড্রাফট হচ্ছিল, খসড়া হচ্ছিল, সেই খসড়াটা কোথায় আনলেন? পার্লামেন্টে নিয়ে এলেন এবং সেটা পড়লেন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রিডিং, প্রথমবারের জন্য সেটা পড়লেন। দ্য অ্যাসেম্বলি had a general discussion on it for 5 days till November 9, 1948. শুধু ভেবে দেখো, তখন একবার 8 মাসের সময় দেওয়া হয়েছিল ফর পিপল টু কমেন্ট অন দ্য ড্রাফট, টু সাজেস্ট অ্যান্ড টু ক্রিটিসাইজ। সাজেশান দাও, সমালোচনা করো এবং মতামত দাও। তারপরে অক্টোবর মাসে, ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে আরেকবার পাবলিশ করা হলো। এখন নভেম্বরের 4 তারিখে পার্লামেন্টে এনে পড়া হচ্ছে প্রথমবারের জন্য এবং 5 দিনের ডিসকাশনের সময় দেওয়া হচ্ছে। ওকে, টিল November 9, 1948. The second reading, clause by clause consideration, started on November 15, 1948 and ended on October 17, 1949. Can you imagine? একবার জনগণ তাতে মত দিয়েছে, আলোচনা সমালোচনা হয়ে গেছে। এখন পার্লামেন্টে দ্বিতীয়বার রিডিংয়ের সময় দেখো, নভেম্বরের 15 তারিখে, 1948 সালের নভেম্বরের 15 তারিখে দ্বিতীয়বার পড়া হয়েছে পার্লামেন্টে এবং সেইটার ওপরে লাইন বাই লাইন, ক্লজ বাই ক্লজ চর্চা হয়েছে। কত দিন ধরে? অক্টোবর 17, 1949, প্রায় 1 বছর ধরে ওইটার উপর চর্চা চলেছে পার্লামেন্টে। During this stage, as many as 7653 amendments were proposed. এই পিরিয়ডটার মধ্যে 7653টা সংশোধনী প্রস্তাবনা নেওয়া হয়েছে, যে এতগুলো সংশোধন লাগবে, এবং তার মধ্যে 2443 ওয়ার অ্যাকচুয়ালি ডিসকাসড ইন দ্য অ্যাসেম্বলি, এবং তার মধ্যে 2443টা, 2473টা অ্যাকচুয়ালি আলোচনা করা হয়েছে। কি হয়েছে আজকে যে আমরা একটা কনস্টিটিউশন, একটা চটি বই, লক্ষ্মীকান্ত তো সেটার অ্যানালাইসিস, এটা বড় বই পড়ছে, বেসিক্যালি বেয়ার কনস্টিটিউশন একটা চটি এইটুকু বই, পাতলা বই, তাতে শুধু এক লাইন করে লেখা আছে, জাস্ট আর্টিকেলটা লেখা আছে। আমরা আর্টিকেল দেখবে, আমরা একটা লক্ষ্মীকান্তের বই যখন পড়ি, একটা আর্টিকেল, ছোট্ট একটা আর্টিকেল, তার এক্সপ্লেনেশন পড়ি 3 পাতা ধরে, সেই শুধু আর্টিকেলটা লেখা আছে কনস্টিটিউশন বইয়ে, অন্য কিছু লেখা নেই, কোনো এক্সপ্লেনেশন লেখা নেই, কোনো টিকা লেখা নেই তার। তো বইটা খুবই পাতলা, এইটুকু পাতলা, এরকম দেখতে, সাধারণ মানের দেখতে। সেইটার জন্যে কি কাণ্ডটা হচ্ছে শুধু দেখো একবার, ভাবো একবার। ওকে, এবং ক্রোনোলজিক্যালি ভাবলে না ডেটগুলো মনে থাকবে। একবার যদি ডেটগুলো মনে থাকে বা ক্রোনোলজিক্যালি ভাবো, তো খুব জিনিসটা বুঝতে সহজ হবে এবং এরকম ধরনের ছোট ছোট খাঁজে আসা প্রশ্নগুলো সহজে পেরে যাবে। ওকে, হ্যাঁ। The third reading of the draft started on November 14, 1949. Dr. B. R. Ambedkar moved a motion, the Constitution as settled by the Assembly be passed. অর্থাৎ থার্ড রিডিং হওয়ার পরে বি আর আম্বেদকর একটা মোশন পাস করে। মোশনটা কিসের উপরে? যে ড্রাফটটা পাস হয়ে গেল কনস্টিটিউশন। এক কথায় কনস্টিটিউশন ড্রাফটটা, পার্লামেন্টে কনস্টিটিউশনাল ড্রাফটটা পাস হয়ে গেল। ওকে, the motion on draft constitution was declared as passed on November 26, 1949. কবে পাস হলো? নভেম্বরের 26 তারিখে 1949 সালে, অ্যান্ড রিসিভড দ্য সিগনেচার অফ দ্য মেম্বার্স অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, এবং ওখানে যতগুলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন এবং প্রেসিডেন্ট, সকলের সাইন হলো ওটায়। Out of a total 299 members of the assembly, only 284 members were actually present on that day and signed the constitution.
অর্থাৎ 26শে নভেম্বর 1949 সালে B.R. আম্বেদকর যখন একটা মোশনের মধ্যে দিয়ে ড্রাফট কনস্টিটিউশনটা পার্লামেন্টে পাস করলেন, তখন সেখানটায় 299 জন যে মেম্বার ছিলেন কনস্টিটিউশন অ্যাসেম্বলির, তার 284 জন সই করলেন, ইনক্লুডিং প্রেসিডেন্ট। বাকিরা সেই সময় উপস্থিত ছিলেন না। ওকে, দিস ইজ অলসো দ্য ডেট মেনশনড ইন দ্য প্রিয়াম্বেল অ্যাজ দ্য ডেট অন হুইচ দ্য পিপল অফ ইন্ডিয়া ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড, ইনাক্টেড অ্যান্ড গেভ টু দেমসেলভস অফ দ্য কনস্টিটিউশন। এবং এই ডেটটাই প্রিয়াম্বেলে উল্লেখ করা হলো এরকমভাবে যে এই ডেটে কনস্টিটিউশনটাকে ভারতবর্ষের মানুষ গ্রহণ করলো, কার্যকরী শুরু করলো এবং নিজেদের, দেখো, গেভ টু দেমসেলভস দিস কনস্টিটিউশন, নিজেদেরকে দিল যে আমরা এবার থেকে এই ল বুকটাকে নিজেদেরকে উৎসর্গ করলাম, কার্যকরী করলাম এবং গ্রহণ করলাম। ভারতীয় জনগণ আমরা এটা করলাম। কবে থেকে? 1949 বলো 26শে নভেম্বর। ওকে, দেখো বোল্ড করে লেখা, দ্য কনস্টিটিউশন অ্যাজ অ্যাডপ্টেড অন নভেম্বর 26, 1949 কন্টেন্ড এ প্রিয়াম্বেল। প্রিয়াম্বেল মানে একটা প্রস্তাবনা, মুখবন্ধ বলতে পারো, ঠিক আছে? প্রিয়াম্বেল, হ্যাঁ, কিছু একটা বলার আগে লোকে শুরুতে যে বলে দেন না আজকে জিনিসটা এই টাইটেল, হ্যাঁ, এইভাবে বোঝো। প্রিয়াম্বেল যখন আমরা পড়বো এর পরে তখন খুব ডিটেলে প্রিয়াম্বেল ব্যাপারটা বুঝবো। প্রিয়াম্বেল 395, 395টা আর্টিকেল অ্যান্ড 8টা শিডিউল। ওকে, এই ভাগে কনস্টিটিউশনটা তৈরি হলো। দ্য প্রিয়াম্বেল ওয়াজ এনাক্টেড আফটার দ্য এন্টায়ার কনস্টিটিউশন ওয়াজ অলরেডি এনাক্টেড। প্রিয়াম্বেলটা পুরো কনস্টিটিউশনটাকে এনাক্ট করার পরে, কার্যকরী করার পরেই প্রিয়াম্বেলটা কার্যকর হলো। ওকে, যদি কখনো এরকম স্টেটমেন্ট আসে যে প্রিয়াম্বেল ওয়াজ এনাক্টেড বিফোর দ্য এন্টায়ার কনস্টিটিউশন ওয়াজ অলরেডি এনাক্টেড, তার কারণ কি? প্রশ্ন কেন আসতে পারে? তার কারণ প্রশ্নটা দেখো, কনস্টিটিউশন কী নিয়ে তৈরি হচ্ছে? আমাদের কনস্টিটিউশন তৈরি হচ্ছে বা কন্টেন্ট কী নিয়ে কন্টেন্ট করছে? একটা প্রিয়াম্বেল, 395 আর্টিকেল আর 8টা শিডিউল। সুতরাং প্রিয়াম্বেল শুরুতেই থাকছে। আমরা যখন কনস্টিটিউশন বইটা খুলি প্রথমেই প্রিয়াম্বেল থাকে। ওকে, বা আমরা যদি লক্ষ্মীকান্ত খুলি তখনই তো প্রথম দিকে প্রিয়াম্বেল চ্যাপ্টার, তো মনে হবে প্রথমে প্রিয়াম্বেল, সুতরাং প্রথমে যেন প্রিয়াম্বেল থাকে। বাট প্রিয়াম্বেলের এনাক্টমেন্ট হয়েছে পরে। সুতরাং যদি স্টেটমেন্ট কিছু আসে যে প্রিয়াম্বেল এনাক্টমেন্ট হয়েছে, আগে প্রিয়াম্বেল হয়েছে তারপর কনস্টিটিউশন হয়েছে, তো সেই স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে। আগে এন্টায়ার কনস্টিটিউশনটা এনাক্ট হয়েছে, তারপর প্রিয়াম্বেল এনাক্ট হয়েছে, মনে থাকবে। পার্টিকুলারলি ইউপিএসসি গাইজদের জন্য বলছি, বি ভেরি কেয়ারফুল ফর দিস থিং। ওকে, ডক্টর B.R. আম্বেদকর, the then law minister, piloted the draft constitution in the assembly. B.R. আম্বেদকর সেই সময়ের ল মিনিস্টার ছিলেন, যিনি এই ড্রাফট কনস্টিটিউশনটার মেনলি রূপকার। ওকে, হি টুক এ ভেরি প্রমিনেন্ট পার্ট ইন দ্য ডেলিবারেশন অফ দ্য অ্যাসেম্বলি। হ্যাঁ, এই কাজটা করবার মধ্যে তার একটা উজ্জ্বল ভূমিকা ছিল। He was known for his logical, forceful and persuasive argument on the floor of the assembly. তিনি খ্যাতনামা ছিলেন। কিসের জন্য খ্যাতনামা ছিলেন? দেখো, ফোর্সফুল অ্যান্ড পারসুয়েসিভ আর্গুমেন্ট, তার বক্তব্যের মধ্যে খুব জোর ছিল, খুব তেজ ছিল, এবং তিনি এমনভাবে কথা বলতে পারতেন বা কথা বলতেন সামনের মানুষটা সহজেই কনভিন্সড হয়ে যেতেন, বুঝে ফেলত তার কথা, তিনি বুঝিয়ে রাজি করিয়ে ফেলতে পারতেন যে কোনো মানুষকে। ওকে, এবং লজিক্যাল, তার কথা খুব যুক্তিযুক্ত ছিল, দারুণ পয়েন্টে কথা বলতেন তিনি, ভুলভাল একেবারে না। তার কথার বৈশিষ্ট্য এরকম। হি ইজ রেকগনাইজড অ্যাজ দ্য ফাদার অফ দ্য কনস্টিটিউশন। তাকে ভারতবর্ষের কনস্টিটিউশনের জনক বলা হয়ে থাকে। দিস ব্রিলিয়ান্ট রাইটার, তিনি একদম দুর্ধর্ষ লেখক ছিলেন। কনস্টিটিউশনাল এক্সপার্ট, সাংবিধানিক একটা বিশেষজ্ঞ ছিলেন। আনডিসপিউটেড লিডার অফ দ্য শিডিউল কাস্ট, এবং অবিংশবাদী একজন দলিত শ্রেণীর নেতা ছিলেন। অ্যান্ড দ্য চিফ আর্কিটেক্ট অফ দ্য কনস্টিটিউশন, এবং কনস্টিটিউশনের প্রধান রূপকার তিনি ছিলেন। তাকে হি ইজ অলসো নোন অ্যাজ মডার্ন মনু, তাকে আমরা মডার্ন মনু বলেই অভিহিত করে থাকি। ওকে।